প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী পর্ব ৩। সন্ধ্যার পর থেকে দুই বাসার মানুষ গল্পে মেতে আছে। কানাডা থেকে নওমীর মামা ভিডিও কল দিয়েছেন। মামি, মামাতো ভাই শুভ্র, মামাতো বোন হিয়া সবার সাথে কথা বলছে। শুভ্র কথা বলতে বলতে হঠাৎই জিজ্ঞেস করলো, নওমী কোথায়? ও পাস্তা খাচ্ছে। কতদিন কথা হয় না, ফোনটা দাও তো। নওমী ফোন নিয়ে একপাশে সোফায় গিয়ে বসে সালাম দিল। শুভ্র সালামের উত্তর দিয়ে আবেগান্বিত কণ্ঠে বলল, কি ব্যাপার কিউটি? এই তো, তোমরা কেমন আছো? ভালো আছি, তোমাদের খুব মিস করি। তাহলে চলে আসো, এবার তোমরা আসলে পাহাড়ে ঘুরতে যাব। ঠিক আছে, তুমি যেখানে বলবে সেখানেই যাব, আমার কোনো আপত্তি নেই। নওমী সোফায় বসেছিল। তাজ শুভ্রর কথা শুনে নওমীর পাশে গিয়ে বসল। নওমীর হাতে থাকা ফোনটা নিজের দিকে ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলল, আমাকে না নিয়ে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? আরে ভাই, তুই কেমন আছিস? বাসায় কখন আসলি? মাত্রই আসছি, তোর কণ্ঠ শুনে ছুটে আসলাম। তা কবে আসছিস? তাজ নওমীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল, একা একা কত খাবি? খুব ক্ষুধা লাগছে, আমায় দে। ড্রয়িং রুমে বাকিরা নিজেদের মধ্যে গল্প করছেন। শুভ্র শুধু বলল, আমার কোর্স। বলতেই চোখে পড়ল নওমী নিজের হাতে তাজকে পাস্তা খাওয়াচ্ছে। খেতে খেতে তাজ আবারও বলল, কি যেন বলছিলি? শুভ্র আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আমার কোর্স শেষ হতে আর 2 মাস বাকি। কোর্স শেষ করে কাগজপত্র রেডি করে দেশে আসব। ওয়েলকাম ডিয়ার। শুভ্র মলিন হাসল। তাজ শান্ত গলায় বলল, নওমী পানি নিয়ে আয়। এটা মোটেই ঠিক না, আমার পাস্তা খেয়ে আবার আমার কাছেই পানি চাইছ? তুই আমার লক্ষ্মী বোন না? আসছে আমার লক্ষ্মী বোন, এত করে বলছি একটা ফোন কিনে দিতে, কথাই শুনছো না। টাকা তোমার দেওয়া লাগবে না, শুধু আব্বুকে হ্যাঁ বলবে। জানা, যাচ্ছি। শুভ্র ঠান্ডা কণ্ঠে বলল, নওমীকে বল আমি আসার সময় নওমীর জন্য একটা ফোন কিনে নিয়ে আসব। গল্পটি কেমন হয়েছে তা মন্তব্য করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, উপন্যাস বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাজ সঙ্গে সঙ্গে হুঙ্কার দিল, কোনো প্রয়োজন নেই। ফোন দেওয়ার হলে আমি কালকেই ওকে ফোন কিনে দিতে পারি। ফোন দিতে চাচ্ছি না, তার মানে এর পেছনে কোনো কারণ আছে। আলগা মাতবুরি করে নিজের ক্ষতি ডেকে আনিস না। এখন তো সবার হাতেই ফোন আছে, তাহলে নওমীকে দিলে সমস্যা কোথায়? আমি না করেছি মানে না। শুভ্র গম্ভীর কণ্ঠে বলল, তুই কাছে থাকিস বলে অধিকারটা একটু বেশিই দেখাস, তাই না? তাজ হেসে বলল, তুই আয়, কাছে এসে অধিকার দেখা। খুব শীঘ্রই আসবো, দেখা যাবে। সকালের দিকে তাজ বাসা থেকে বের হতে যাবে, অমনি নওমীর সাথে দেখা। তাজকে দেখেই নওমী আহ্লাদী কণ্ঠে ডাকল, লিপাত ফাইয়া। তাজ সহসা চিৎকার করল, তোকে কিন্তু লিপাত ডাকতে নিষেধ করেছি। নওমী কয়েক পা পিছিয়ে আবারও বলল, লিপাত ভাইয়া। তাজ অকস্মাৎ সামনে পড়ে থাকা একটা লাঠি হাতে নিল। লাঠি দেখেই চমকে উঠল নওমী। দৌড় দিয়ে পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝে উঠতে পারছে না। তাজ ফের বলে উঠল, আজকের পরে কোনোদিন লিপাত বলবি? নওমী ভয়ে ভয়ে বলল, না বলবো না। কি বলবি? তুমি বলো। তাজ বলবি। আচ্ছা ঠিক আছে, কি বলবি? তাজ। ভাই কোথায়? তুমিই না বললে তাজ বলতে? তাছাড়া তাজের সাথে ভাইটা বেমানান লাগে, লিপাতের সাথে ভাইয়াটা সুন্দর মানায়, তাহলে লিপাত ভাইয়া বলি? না, তুই তাজই বলবি, প্রয়োজনে তামজিদ ভাইয়া বলবি, তবুও লিফাত লিপাত নাম যাতে আর না শুনি। ঠিক আছে, আরেকদিন যদি শুনেছি তাহলে এক পায়ে কানে ধরিয়ে সারাদিন দাঁড় করিয়ে রাখবো, মনে থাকবে? থাকবে। কি বলতে চাইছিলি বল। ভুলে গেছি। ভালো হয়েছে। তাজ বেরিয়ে গেছে। নওমী বিড়বিড় করে বকছে, আজ নীলুকে আবারও দেখতে আসছে। তাজের মেজাজ খুব খারাপ। নীলুদের বাসা থেকে কিছুটা দূরে চায়ের স্টলে দাঁড়িয়ে চা খাচ্ছে আর নীলুর জন্য অপেক্ষা করছে। ঘণ্টাখানেক পর নীলু বেরিয়েছে। পরনে নীল আর সাদা রঙের একটা শাড়ি, চোখে কাজল দেয়া, কোমর পর্যন্ত চুলগুলো ছাড়া। অপরূপার ন্যায় নীলুকে দেখেই তাজ মুচকি হাসল। রাগ অভিমান ভুলতে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নীলু সামনে এসেই প্রশ্ন করল, হাসছো কেন? আমাকে ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে, শুধু ভাবছি বিয়ে করবে না জেনেও কত সুন্দর সাজগোজ করে বারবার পাত্রপক্ষের সামনে বসছো।
তোমার জায়গায় নওমি হলে দু একটার নাক মুখ ফাটিয়ে ঘরবাড়ি ঠান্ডা করে ফেলতো। আমি নওমির মতো সাহসী হলে বোধহয় খুব ভালো হতো। দুদিন পর পর পাত্রপক্ষের সামনে বসতে আমারও ভালো লাগে না। আম্মু আজকেও বলছিল তোমাকে বলার জন্য। আমি কি করব? তোমার আব্বুকে নিয়ে আসতে, আমার আব্বুর সাথে কথা বলাতে, তারপর না হয় যা হোক সিদ্ধান্ত নেওয়া যেত। তাজ নীরবে ঢোক গিলল। বাসায় যে নওমির সাথে বিয়ের কথা হয়ে আছে, এমতাবস্থায় চাকরি ছাড়া বাড়িতে জোর গলায় কিছু বলতে পারবে না তাজ। অপেক্ষা আর চেষ্টা ব্যতীত তাজের কিছুই করার নেই। নওমির সাথে বিয়ের কথা শুনলে নীলু কষ্ট পাবে, তাই হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল, তুমি তো জানো আব্বু অসুস্থ আর আমিও বেকার। এই অবস্থায় বাসায় বিয়ের কথা বলা কোনোভাবেই সম্ভব না। যদি আমি একা কথা বললে কোনো সমাধান হয় তাহলে চলো আজই তোমার আব্বুর সাথে দেখা করব। তুমি একা কথা বললে কিছুই হবে না। আপাতত বিয়েটা কিছুদিনের জন্য আটকাও। প্রতিনিয়ত এত প্যারা নিয়ে পড়ার মনোযোগ দিতে পারছি না। নীলু মলিন হেসে বলল, তুমি আমার জন্য চিন্তা করো তাহলে? তোমার জন্য চিন্তা করব না তো কার জন্য করব? তুমি জানো নওমি আমাদের বিয়ের প্ল্যানিংও করে ফেলেছে। কেমন প্ল্যানিং? আমার চাকরি হলে প্রথমে আমাদের বাসায় জানাবো। যদি সহজে মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ, তোমাদের বাসায় আসবো, বিয়ের কথাবার্তা বলবো। আর যদি আমার আর তোমার পরিবার না মানে তাহলে বিয়ে করে রাঙামাটি পোস্টিং নিয়ে সংসার শুরু করে দিতাম। কয়েক বছর চাকরি করে একটা বাচ্চা নিয়ে বাসায় আসলে ঠিক মেনে নিবে। ওর মাথায় এসব প্ল্যান আসে কোথা থেকে? সিনেমা আছে না? তবে যাই বলো, প্ল্যান কিন্তু খারাপ না। এসব সম্ভব না। আব্বু না মানলে বিয়ে করা সম্ভব না। তাই বলে সময় দিবে না আমাকে? 3 মাসের বেশি সময় দেয়া আমার পক্ষে সম্ভব না। যা করার এই 3 মাসের মধ্যে করো, আমি চেষ্টা করব। নীলু আর তাজ হাঁটছে আর টুকটাক কথা বলছে। হঠাৎ নওমির নাম্বার থেকে কল আসছে। কল রিসিভ করতেই নওমি বলল, কোথায় আছো? কেন? খাতা লাগতো। তুমি নিয়ে আসবে নাকি আমরা বের হব? তোদের বের হতে হবে না, আমি আসার সময় নিয়ে আসব। আচ্ছা, আর কিছু লাগবে? মনে হয় না। মনে হয় না আবার কি? লাগবে আবার লাগবেও না। পরিবার এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ। মায়া তার উৎকৃষ্ট উদাহরণ। দিন কাটছে মন্থর গতিতে। নওমি আর আন্নির চঞ্চলতায় দুইবারই মেতে থাকে সর্বক্ষণ। সঙ্গী হিসেবে ছোট মামার 2 ছেলে তো আছেই। এক সন্ধ্যায় তাজ আন্নিকে পড়াতে বসছে। আন্নি পড়তে পড়তে হঠাৎই বলে উঠল, ভাইয়া, তোমার আর নওমি আপুর নাকি বিয়ে? হ্যাঁ তো। তুই জানতিস না? শুনেছি, কিন্তু এটা কি সত্যি? স্বপ্নে সত্যি হতেও পারে। চলবে।